ইমপ্রেশন ক্রিটিসিজম কাকে বলে? এই শ্রেণীর সমালোচনার দৃষ্টান্ত দিয়ে তার শক্তি ও দুর্বলতার পরিচয় দাও। প্রথমেই আসি সাহিত্য সমালোচনা। যে কোনো সাহিত্য পাঠের পর পাঠকের অন্তরে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জাগ্রত হয়, তার মধ্যেই নিহিত থাকে সাহিত্য সমালোচনার বীজ। সাহিত্যের সমালোচনাকে প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। এক হচ্ছে আস্বাদনমূলক সমালোচনা, দুই বিচারমূলক সমালোচনা, তিন ব্যাখ্যানমূলক সমালোচনা। সমালোচক ঠাকুরদাস মুখোপাধ্যায় একদা লিখেছিলেন, কি লিখেছিলেন দেখো, কোনো দ্রব্যের স্বরূপ নির্ণয় করিতে হইলে তাহার সমালোচনা করা প্রয়োজন। সমালোচনা চিন্তা শক্তি পরিচালনের নামান্তর মাত্র। সমালোচনা চিন্তা শক্তি পরিচালনার নামান্তর মাত্র। এই চিন্তা শক্তি পরিচালিত হয় বিভিন্ন রীতিতে। আধুনিককালে এই সাহিত্য সমালোচনার বহু বিচিত্র রীতি পরিলক্ষিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল ১ নম্বর ধারণামূলক ও ব্যক্তিপন্থী সমালোচনা, যেটাকে আমাদের আজকের আলোচ্য বিষয় ইমপ্রেশন ক্রিটিসিজম। ২ নম্বরে হলো তুলনামূলক সমালোচনা, ৩ নম্বর ঐতিহাসিক সমালোচনা, ৪ নম্বর লেখকের জীবনভিত্তিক সমালোচনা, ৫ নম্বর মার্ক্সীয় সমালোচনা। এইভাবে বিভিন্ন সমালোচনাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে আরও রয়েছে যেমন মূল পাঠ ভিত্তিক সমালোচনা, তত্ত্বসন্ধানী নীতি নির্ভর সমালোচনা, পরিসংখ্যান পদ্ধতিগত সমালোচনা, সমাজতাত্ত্বিক সমালোচনা, নৃতত্ত্ব ভিত্তিক সমালোচনা ইত্যাদি। এবারে আমরা আসি ইমপ্রেশন ক্রিটিসিজম বা ইমপ্রেশনিস্টিক ক্রিটিসিজম, অর্থাৎ ধারণামূলক ও ব্যক্তিপন্থী সমালোচনা। ইমপ্রেশন কথাটির অর্থ মুদ্রণ বা মুদ্রিত হওয়া। সাহিত্য পাঠের পর পাঠক বা সমালোচকের অন্তরে যে চমৎকার আনন্দ তথা অভিজ্ঞতার স্বাক্ষর মুদ্রিত হয়, তাকেই বলা হয় ইমপ্রেশন ক্রিটিসিজম। এই ইমপ্রেশনিস্ট ক্রিটিসিজম বলতে বোঝায় সাহিত্য পাঠের পর অনুভূত নান্দনিক অভিজ্ঞতার অকপট বিবরণ। এখানে সমালোচকের ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, আস্বাদনের আনন্দ ইত্যাদি সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে পাঠক বা সমালোচকের চিত্তে সাহিত্যের ইমপ্রেশনকে প্রাধান্য দেওয়া হয়। এক্ষেত্রে কোনো যুক্তি, তর্ক, তত্ত্ব, তথ্য, পরিসংখ্যান ইত্যাদি গুরুত্বপূর্ণ নয়। হ্যাজলিট এই কারণেই বলেছেন বা সঙ্গত কারণেই লিখেছেন, ইউ ডিসাইড ফ্রম ফিলিং অ্যান্ড নট ফ্রম রিজন, দ্যাট ইজ
from the impression of a number of things on the mind. Though you may not be able to angel or account for it in several particulars. এবারে আমরা আসি, অর্থাৎ মহৎ সাহিত্য পাঠের রোমাঞ্চকর অভিজ্ঞতাকে বর্ণনা করাই এই রীতির বৈশিষ্ট্য। এ যেন মহৎ সাহিত্যের সমুদ্রে সংবেদনশীল পাঠকের আত্মার সন্তরণ। এবারে আমরা আসি যে এই রীতির দুর্বলতা কোথায় কোথায়। ইমপ্রেশনিস্ট ক্রিটিসিজমের দুর্বলতাগুলি হল: এক, এতে সমালোচকের আত্মজৈবনিক অনুভবের আতিশয্য অনুভূত হয়। দুই, এক্ষেত্রে সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে সমালোচকের নিজস্ব অনুভূতি, বক্তব্য এবং আনন্দই শেষ কথা বলে বিবেচিত হয়। 3 নম্বর, কোনো রচনাকে কোনো আর্থসামাজিক পটভূমিকায় বিচার না করে সমালোচক কেবল নিজের উপলব্ধিকে গুরুত্ব দেওয়ার ফলে একটি ক্ষুদ্র গণ্ডিতে সমগ্র সমালোচনাটি আবদ্ধ হয়ে পড়ে। এই বিপজ্জনক সম্ভাবনাগুলিকে এড়িয়ে যারা ইমপ্রেশনিস্ট ক্রিটিসিজম এর ক্ষেত্রে সামান্য কৃতিত্ব লাভ করেছেন তারা হলেন হ্যাজলিট, ল্যাম্ব, ভার্জিনিয়া উলফ, আনাতোল ফ্রান্স, রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসু। এবারে আসি আমরা এই রীতির গৌরবময় দিকের বিষয়ে। এই রীতির গৌরবময় দিকগুলি হল: এক, এই জাতীয় সমালোচনার মধ্য দিয়ে অনেক সময় অনেক সামান্য রচনা সমালোচকের হৃদয়ের রঙে রঞ্জিত হয়ে অসামান্য হয়ে ওঠে। দুই, পুরাতন রচনার মধ্যে লেখকের অভিনব দৃষ্টিভঙ্গি এক নতুন সত্য এবং নতুন রূপের সন্ধান পায়। 3, এই জাতীয় সমালোচনা যেহেতু তথ্য, যুক্তি এবং তত্ত্বের ভারে জর্জরিত নয়, সেহেতু এগুলো অত্যন্ত সুখপাঠ্য ও আস্বাদনযোগ্য সমালোচনা হয়ে ওঠে। নেক্সট, এক্ষেত্রে সমালোচক সাহিত্যের অভিভাবকের ভূমিকা গ্রহণ করেন না, তিনি বিচারক নন। তিনি শুধু নিজের সাহিত্য পাঠের উজ্জ্বল আনন্দকে সংবেদনশীল ও সমব্যথী পাঠকের সঙ্গে ভাগ করে নিতে চান। নিজেকে তিনি উত্তমর্ণ এবং পাঠককে অর্ধমর্ণ মনে করেন না। তাছাড়া লেখককে আক্রমণ করা তার লক্ষ্য নয়, বরং লেখকের রচনার অভ্যন্তরীণ সৌন্দর্য ও আনন্দকে নিজে আস্বাদন করে মরমী পাঠকের অন্তরে তাকে সঞ্চারিত করে দিতে চান। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, লোকসাহিত্য প্রভৃতি গ্রন্থে ইমপ্রেসিস্ট সমালোচনার দৃষ্টান্ত আমরা খুঁজে পাই। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, যথার্থ সমালোচনা পূজা। সমালোচক পূজারী, পুরোহিত। তিনি নিজের অথবা সর্বসাধারণের ভক্তি বিগলিত বিস্ময়কে ব্যক্ত করেন মাত্র।
আর একবার আমি তুলছি যাতে তোমাদের সুবিধা হয়, যে যথার্থ সমালোচনা হচ্ছে পূজা। সমালোচক পূজারী পুরোহিত, তিনি নিজের অথবা সর্বসাধারণের ভক্তি বিগলিত বিস্ময়কে ব্যক্ত করেন মাত্র। মেঘদূত প্রবন্ধে তিনি কালিদাসের মেঘদূতের সমালোচনা করতে গিয়ে তাকে এক সমকালীন ও সর্বজনীন গৌরব দান করেছেন। যক্ষের বিরহকে তিনি মানবাত্মার চিরন্তন বিরহ রূপে অনুভব করে লিখেছেন। কি লিখেছেন দেখো, আমরা প্রত্যেকে নির্জন গিরিশৃঙ্গে একাকী দণ্ডায়মান হইয়া উত্তর মুখে চাহিয়া আছি, মাঝখানে আকাশ এবং মেঘ এবং সুন্দরী পৃথিবীর রেবা, শিপ্রা, অবন্তী, উজ্জয়িনী। সুখ, সৌন্দর্যভোগ, ঐশ্বর্যের চিত্রলেখা যাহাতে মনে করাইয়া দেয়, কাছে আসিতে দেয় না, আকাঙ্ক্ষার উদ্রেক করে, নিবৃত্তি করে না। দুটি মানুষের মধ্যে এতটা দূর। আমরা যেন কোনো এক কালে একত্র এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছে। এটা প্রাচীন সাহিত্য গ্রন্থের থেকে নেওয়া হয়েছে মেঘদূতের। আমি যদি আর একবার রিপিট করি তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। আমরা প্রত্যেকে নির্জন গিরিশৃঙ্গে একাকী দণ্ডায়মান হইয়া উত্তর মুখে চাহিয়া আছি, মাঝখানে আকাশ এবং মেঘ ও সুন্দরী পৃথিবীর রেবা, শিপ্রা, অবন্তী, উজ্জয়িনী। সুখ, সৌন্দর্যভোগ, ঐশ্বর্যের চিত্রলেখা যাহাতে মনে করাইয়া দেয়, কাছে আসিতে দেয় না, আকাঙ্ক্ষার উদ্রেক করে, নিবৃত্তি করে না। দুটি মানুষের মধ্যে এতটা দূর। আমরা যেন কোনো এক কালে একত্র এক মানুষ লোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি। প্রাচীন সাহিত্য গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এর সমালোচনা প্রসঙ্গেও রবীন্দ্রনাথ পুরাতন গ্রন্থের এক চমৎকার নবমূল্যায়ন করেছেন। দেখো কি সেই নবমূল্যায়ন, কোটেশনের মধ্যে করবে, কেহ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেহ যদি মর্ত ও স্বর্গ একত্র দেখিতে চায়, তবে শকুন্তলায় তাহা পাইবে। স্বর্গ ও মর্তের এই যে মিলন, কালিদাস ইহা অত্যন্ত সহজেই করিয়াছেন। ফুলকে তিনি এমনই স্বভাবত ফলে ফলাইয়াছেন, মর্তের সীমাকে তিনি এমনি করিয়া স্বর্গের সহিত মিশাইয়া দিয়াছেন যে মাঝে কোনো ব্যবধান কাহারও চোখে পড়ে না। এটা হলো শকুন্তলা, প্রাচীন সাহিত্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো আর একবার আমি তোমাদের রিপিট করছি, কেমন করে রবীন্দ্রনাথ ঠাকুর শকুন্তলার নবমূল্যায়ন করেছেন। যে কেহ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেহ যদি মর্ত ও স্বর্গ একত্র দেখিতে চায়,
তবে শকুন্তলায় তাহা পাইবে। স্বর্গ মর্তের এই যে মিলন, কালিদাস ইহা অত্যন্ত সহজেই ব্যক্ত করিয়াছেন বা সহজেই করিয়াছেন। ফুলকে তিনি এমনই স্বভাবত ফলে ফলাইয়াছেন, মর্তের সীমাকে তিনি এমনি করিয়া স্বর্গের সহিত মিশাইয়া দিয়াছেন যে মাঝে কোনো ব্যবধান কাহারও চোখে পড়ে না। তাই শকুন্তলা প্রাচীন সাহিত্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজেই তোমাদের যদি প্রশ্ন আছে ইমপ্রেশনিস্ট ক্রিটিসিজম বা ইমপ্রেশন ক্রিটিসিজম বলতে কি বোঝোয়, এই শ্রেণীর বৈশিষ্ট্য আলোচনা করে এর ভালো এবং মন্দ সম্পর্কে আলোচনা করো, এবং সেই সঙ্গেই তোমাদের যখনই বলবে তখন তোমাদের উদাহরণ দিতে হবে। সেই উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে হোক, 10 নম্বরের ক্ষেত্রে হোক, যেভাবেই আসুক তোমরা সেটাকে উপস্থাপন